নমস্কার, আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পড়ে শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, কুলির বউ। ছিল চাষির মেয়ে, হলো কুলির বউ। স্বামীর সঙ্গে বসবাস করতে এলো শহরের বস্তিতে। একলাই এলো, সাথী আসে পাবে কোথায়? গোবিন্দের আপনজনেরাও আছে দেশের বাড়িতে। সে একলাই খাটতে এসেছে শহরের কারখানায়। কিছুদিন শ্বশুরবাড়িতে কাটল রেবতীর। প্রায় প্রাণান্ত হলো গোবিন্দের বাড়ির মানুষদের সঙ্গে মানিয়ে চলতে, তাদের অকারণ অবহেলা, অপমান ও তাড়না সহ্য করতে। তাকে ছেড়ে একা একা শহরের বস্তির ঘরে দিন কাটাবার ধৈর্য গোবিন্দরে ছিল না। সকলের নিন্দা তুচ্ছ করে অল্প দিনের মধ্যেই সে রেবতীকে নিজের কাছে নিয়ে আসে। একখানা ছোট ঘর, একটা দরজা এবং নামমাত্র একটি জানালার খুঁপচি। বস্তি খুব বড়, এলোমেলোভাবে গায়ে গায়ে লাগানো কাঁচা ঘর, পৃথক পৃথক 3 ফালি উঠান। ভিন্ন ভিন্ন গোটাচারেক বস্তি গড়ে ওঠাই উচিত ছিল, কিন্তু মালিকের মর্জি এবং হিসাবটা অন্যরকম হওয়ায় ঠাসাঠাসি গাদাগাদি করে ঘরগুলি তোলা হয়েছে। একরত্তি পরিমাণের 3 ফালি উঠান থাকলেও সবটা মিলে হয়ে দাঁড়িয়েছে একটি মাত্র বস্তি। প্রথমটা রেবতী সত্যই দিশেহারা হয়ে যায়। এমন গাদাগাদি করে এতটুকু ছোট ছোট ঘরে এত জাতের এত রকমের মানুষ বাস করে। রান্না বান্না, শোয়া বসা, ঘুমোনো, সব কিছু। রাস্তার কল থেকে মারামারি করে তোলা জল এনে দিন চালানো। রেবতী কাতরভাবে বলে, এ কোথায় এনে ফেললাম মোকে? গোবিন্দ বলে, আমি যেথা ঢের দিন থেকে আছি, হেথায় রইতে পারবো নি। কোথা যাবে? এই তো তোমার নিজের ঘর। আহা মরি, ঘরের কি ছিঁড়ি? এইটুকু ঘর, একটা রোয়াক নেই, কিছু নেই। গোবিন্দ একটু হেসে বলে, এই ঘরের জন্যে 7 টাকা ভাড়া গুনতে হয়। রেবতী বলে, রান্না করব কোথায়? যে ঘরে শোবো সে ঘরেই আখা জ্বালাবো, রাঁধা বাড়া করবো। তাছাড়া উপায় কি? আর একটা ঘর ভাড়া নেবার সাধ্যই আমার নেই। রেবতী রেগে গিয়ে ঝগড়ার সুরে বলে, এমন জানলে আসতাম না। গোবিন্দ ঝগড়া করে না, শুধু বলে, কেন, সব বলিনি আমি? কোনো কথা লুকিয়েছি? এক ঘরে বসবাস, এক ঘরে রান্না, ঘর সাফ রাখা আমার সাধ্যিতে কুলোবে না। যেভাবে পারিস চালিয়ে নে। রাগারাগি করবে না। কখনো করেছে রাগারাগি? রেবতী চুল খুলতে খুলতে বলে, তা করনি বটে, কিন্তু নতুন অবস্থায় মেজাজ তো বিগড়ে যেতে পারে নানা কারণে, সেই জন্যে বললাম। আমার মেজাজ বিশ্রী রকম বিগড়ে গেছে। রাগারাগি করতে বিষম ইচ্ছা হচ্ছিল, গায়ের জোরে চেপে গেলাম, চুপচাপ রইলাম। গোবিন্দ বলে, আমিও তাই ভাবছিলাম। রেবতী বলে, শুধু ভাবলে হবে না, ব্যবস্থা করতে হবে। আর একটা ঘরের খোঁজ করো, ছোট হলে ক্ষতি নেই, রক টক একটু যেন থাকে, রাঁধা বাড়া যেন চালানো যায়। গোবিন্দ একটু বিস্ময়ের সঙ্গেই তার দিকে তাকিয়ে বলে, খোঁজ করছি গো, করছি, নিজে খোঁজ করছি। 5-7 জনাকে বলা আছে, তারাও খোঁজ করছে। তারপর সে জিজ্ঞাসা করে, কলকাতায় এসে ঘরকন্যা নিয়েই মেতে রইলি? এদিক ওদিক ঘুরতে স্বাদ যায় না? জাদুঘর আছে, চিড়িয়াখানা আছে, গড়ের মাঠ আছে। রেবতী হেসে বলে, জানি জানি, কলকাতার ট্রাম বাসও চলবে, ওসব দেখার জায়গাও টিকে থাকবে। বেড়াবো না তো কি, বেড়ানোর চোটে অতিষ্ঠ করে তুলব তোমাকে, গোছগাছ করে নিয়ে বসি। গোবিন্দ বলে, তুই যে এরকম ধীর শান্ত হবি আমি তা ভাবতেও পারিনি। রেবতী আবার মিষ্টি করে হাসে, গেরস্থ ঘরের মেয়েরা এমনিই হয়। তোমরা বেটা ছেলেরা তড়বড় করো, কোনো দিকে তাকাও না, রাস্তায় চলতে সাপের ল্যাজ মারিয়ে দিয়ে ছোবল খেয়ে মরতে বসো। ওরকম হলে কি মেয়েদের চলে? বস্তিবাসিনী মেয়ে ছেলেদের সংখ্যা কম নয়, নানা বয়সের মেয়ে ছেলে, বাচ্চা মেয়ে, বাড়তি বয়সের মেয়ে, কম বয়সী বউ,
নানা বয়সের মা, দিদিমা এবং ঠাকুমা। জনার্দনের ঠাকুমার মা পর্যন্ত আছে। তার বয়সের হিসাব কেউ জানে না, হয়তো 100 পেরিয়ে গিয়ে থাকতে পারে। ঠিকুজি কুষ্টি কোনোদিনও তৈরি হয়নি। ওসব ঝঞ্ঝাটের ব্যাপারে ধার ধারতো না তার বাপ দাদা। আশ্চর্য এই যে বুড়ি এখনও শক্ত আছে, 4 বেলা খায় এবং নড়ে চড়ে বেড়ায়। লাঠি ধরে খুব কষ্টেই অবশ্য নড়াচড়া করে, একেবারে বাঁকা হয়ে গেছে, কিন্তু সেই যে জীবন্ত আছে এটাই আশ্চর্য করে দেয় মানুষকে। রেবতী ঘর গুছিয়ে বসতে না বসতে এই বুড়ি এসে খোঁজ খবর নিয়ে যায়। ফোকলা মুখে জড়িয়ে জড়িয়ে বলে যায়, গাঁয়ের মেয়ে, হালচাল কিছু জানিস নে এখানকার। সাবধানে থাকিস বাছা, সাবধানে থাকিস। তারপর আসে জনার্দনের বউ তারা। কোলের ছেলেটাকে ঘরে ফেলে আসে। এ ঘর থেকে তার চিৎকার শোনা যায়। তারা গ্রাহ্যও করে না। খুঁটিয়ে খুঁটিয়ে রেবতীর সব খবর জেনে নেয়, নিজের নারী নক্ষত্রের খবর জানিয়ে দিতে দিতে। আদালতে যে রাজে চলে না, হঠাৎ এসে নতুন একটা মানুষের সঙ্গে ভাব জমাতে চাইলে এই অতি সাধারণ বুদ্ধিটুকুর অভাব দেখা যায় অনেক মানুষের মধ্যে। তারা ঠেকে শিখেছে। সে নিজের কথা বলে, নিজের কথা বলতে বলতে রেবতীর কথা জেনে নেয়। গোবিন্দ খাওয়া সেরে কাজে চলে গিয়েছিল। উনানটা রেবতী নেবায়নি। নিজের জন্য শখের একটা রান্না চড়িয়েছিল, আলু পেঁয়াজের ছেঁচকি। কাজ সেরে ঘরে ফিরে গোবিন্দও অবশ্য ভাগ পাবে। ছেঁচকিটা নামিয়ে রেবতী জিজ্ঞাসা করে, কার ছেলে কাঁদছে গো এমন করে? তারা বলে, মোর মেয়ে কাঁদছে। রেবতী আশ্চর্য হয়ে বলে, সেই তখন থেকে কাঁদছে, তুমি দিব্যি বসে আছো। ছেলেপিলে কাঁদলে কিছু হয় না। মোর কষ্ট লাগছে গো, নিয়ে আসি। হ্যাঁ, শখ হলে আনো। কচি মেয়ে, 2-1টা দাঁত উঠেছে, জামাটামার চিহ্নও নেই গায়ে। কোলে করে নিয়ে এসে রেবতী তাকে তারার কোলে তুলে দেয়। হুকুমের সুরে বলে, মাই দাও। তারা হাসে। মেয়ের মুখে বাঁই গুজে দিয়ে বলে, নিজের গন্ডাখানে খোপ, তখন আর এত ব্যস্ত হতে সাধ যাবে না। ছেলে মেয়ে এমন করে কাঁদলে মানুষ সয়? সওয়ালেই সয়। কটা দিন কাজে যাই না, ঘরে আছি। কাজে গেলে কে শুনবে ছেলে মেয়ের চেঁচানি? শুনলেই বা পোষাবে কেন? কাজ মানে কিসের কাজ? লোকের বাড়ির কাজ। বাবুরা দেওঘর বেড়াতে গেছে, তাই কটা দিনে ছুটি মিলেছে। নইলে কি ঘরে রইতাম, না মেয়ে কাঁদছে কিনা কানে শুনতাম? রেবতীর মুখের ভাব দেখে তার কথা বলার সুর পাল্টে দেয়। আঁচল থেকে একটু দোক্তা পাতা খুলে নিয়ে মুখে পুড়ে দিয়ে বলে, মানুষটা খাটছে, যা পায় সব এনে দেয়, নেশা টেশা কিচ্ছু নেই, 2-4টে বিড়ি শুধু খায়। কিন্তু ও রোজগারে কুলায় না ভাই, এই জঞ্জাল কটার জন্যই কুলায় না। এটা তো শুধু মাই টানে, 4 পয়সার মিল্ক পাউডার বানিয়ে দিলেই ঢের। বাকি 3টে পেট পুড়ে ভাত খায়। নিজে খেটে কিছু না কামালে উপায় কি? তারার অতি বেশি অন্তরঙ্গতা রেবতীর পছন্দ হয় না। একাধারে সে যেন শাশুড়ি এবং ননদ ঠাকুরুনি হয়ে দাঁড়িয়েছে। উপদেশ আর পরামর্শ, এটা করো ওটা করো, এভাবে চলো ওভাবে চলো, নইলে ভারী মন্দ হবে, সাবধান। রেবতীর মন বিগড়ে যায়। একদিন সে ফুঁসে ওঠে, বলে, এত বেশি বকর বকর করো কেন বলো দিকি? কচি খুকি তো আমি নই, ওসব আমার জানা আছে। তারা আহত হয়। চালের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর নিঃশ্বাস ফেলে বলে, তোর ভালোর জন্যেই বলছিলাম। রেবতী বলে, তা তো জানি, এত বেশি বকতে নেই, মনটা বিগড়ে যায়। বস্তিতে বিদেশি মানুষদের ভিড়টা বড় বিস্ময়কর মনে হয় রেবতীর। ঘরে ঘরে নানা দেশের মেয়ে পুরুষের ভিড়। মাদ্রাজ, বোম্বাই, উড়িষ্যা, কর্ণাটক এবং আরও অনেক প্রদেশ থেকে শুরু করে পূর্ব বাংলার ঢাকা, চট্টগ্রাম, আসামের মেয়ে পুরুষ এই বস্তিতে ঠাঁই নিয়েছে। উড়িয়া রম্ভা এবং মাদ্রাজির সারদার সঙ্গে রেবতীর ভাব গড়ে ওঠে, ধীরে ধীরে গড়ে ওঠে। ভাব করার জন্য কেউ তারা ব্যস্ত নয়, কিন্তু যেটুকু ভাব জমায় তার আন্তরিকতা সম্পর্কে কিছুমাত্র সন্দেহের অবকাশ থাকে না। খুব সংযত,
কিন্তু প্রাণ খোলা মেলামেশা। এই সংযমের মানে রেবতী তলিয়ে বুঝতে পারে না। তার মোটামুটি একটা ধারণা জন্মায়, রম্ভা সারদারা মেলামেশার ব্যাপারে সাবধান এই জন্য।